কাল থেকে চেষ্টা করছি লাইভ ক্লাসটা নেওয়ার, কিন্তু সাউন্ড কোয়ালিটি কিছুতেই ঠিক হচ্ছে না। সে কারণে আজকেও 10:30টার মধ্যে ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। আজকেও মাইকটা গন্ডগোল করছে। তো শেষ পর্যন্ত মাইক ছাড়াই আজকে ক্লাস করাচ্ছি। একটু সাউন্ডের সমস্যা হবে অন্তত আগামী 1 দিন, বা আজকের ভিডিওটা অবশ্যই একটু মানিয়ে নিতে হবে, কারণ এখন আমার কাছে বিকল্প মাইকের কোনো ব্যবস্থা নেই। তাই মাইক ছাড়াই আজকে ভিডিওটি আমাকে লাইভ করতে হচ্ছে। এরপর নতুন মাইক এলে মাইক সহ বেটার কোয়ালিটি অডিও সহ আমরা লাইভ ক্লাস করব। তো যতদিন না নতুন মাইক আমি আনতে পারছি, মানে আগামী সপ্তাহ ছাড়া নতুন মাইক হয়তো আসবে না। তো তার আগে যে ক্লাসগুলো হবে একটু সাউন্ড কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, সেটা মানিয়ে নিয়ে আমরা ক্লাসগুলো করব। আশা করছি কারো খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমরা মূলত পড়ব অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কাকে বলে, কি অধঃক্ষেপণের শ্রেণীবিভাগ, এগুলোই হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। আসলে সেই 10টা থেকে চেষ্টা করছি লাইভে আসার, কিন্তু কিছুতেই হচ্ছে না। এখন অনেকটা লেট হয়ে গেছে। ফলে পড়ানোর যে আলাদা একটা রিদিম থাকে, একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে পড়াবো, সেই ব্যাপারটাই এখন অনেকটা চলে গেছে। তবুও জোর করে হলেও ক্লাস নিতে হচ্ছে। তো যাক, যা হবে হবে, আমরা দেখবো পরে। এখন আমরা পড়াশোনা শুরু করি। তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে অধঃক্ষেপণ কি বা অধঃক্ষেপণ কাকে বলবো। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামের এই ডায়াগ্রামে এই অংশটাকে, এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি লাল অংশ দিয়ে আমি মার্ক করেছি, এটাকে আমরা মনে করছি কোনো একটি জলভাগ। তাহলে এটা জলভাগ, এটা স্থলভাগ। এবার মনে করলাম এই জলভাগের উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, বা স্থলভাগের উপর যেখানে হোক। আপাতত আমাদের এইটুকু মনে রাখতে হবে যে জলভাগের এই অংশটি জল উত্তপ্ত হচ্ছে বা উষ্ণ হচ্ছে, ফলে এই অংশে যে উষ্ণ জল সে কিন্তু উপর দিকে উঠছে জলীয় বাষ্প আকারে। এবার আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। আমরা যদি এটাকে ট্রপোস্ফিয়ার বলে মনে করি এই অংশটাকে, তাহলে ট্রপোস্ফিয়ারে যত উপরের দিকে যাব উষ্ণতার পরিমাণ তত কমবে। প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। একে আমরা বলি ল্যাপস রেট। এবার যদি ট্রপোস্ফিয়ারে উষ্ণতা এইভাবে কমে, তাহলে এই জায়গাটা আমাদের এই যে বায়ুমণ্ডলীয় কার্যাবলী ঘটছে এখানে পুরোটাই ট্রপোস্ফিয়ারের মধ্যে। ফলে এই বায়ুটা যত উপর দিকে উঠবে এর উষ্ণতা কমবে, এবং উষ্ণতা কমতে কমতে এরকম উঁচু অংশে এসে এমন একটি অবস্থায় পৌঁছবে যখন এর মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প ঘনীভবন ঘটবে। আচ্ছা, ঘনীভবন কি সেটা আমি, যদি ধারণা ক্লিয়ার না থাকে আমি জাস্ট একটু বলে দিই। আমি মনে করলাম এটা কোনো একটি বায়ু, তাহলে এর মধ্যে জলীয় বাষ্প আছে। এবার যে উষ্ণতায় পৌঁছলে এই জলীয় বাষ্পটি জলকণায় পরিণত হবে যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে আমরা বলবো ঘনীভবন। তার মানে উষ্ণতা কমবে ঘনীভবন হলে। তাহলে এই যে বায়ুটা এখানে উপর দিকে উঠেছে তার মধ্যে ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হবে, এবং সেই জলকণা থেকে তৈরি করবে মেঘ। এবার এই মেঘটা কি রকম সিচুয়েশনে রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে এর থেকে তরল রূপে জল নেমে আসবে না কঠিন রূপে। কিন্তু এই মেঘ থেকে যদি কঠিন রূপে নেমে আসে, সাধারণত আমরা শিলাবৃষ্টি বলি, অথবা তরল রূপে নেমে আসে যেটাকে আমরা বৃষ্টি বলি, তাহলে দুটির একটি হবে। হয় মেঘ থেকে এটি কঠিন হিসাবে নেমে আসবে, অথবা এটি তরল হিসাবে নেমে আসবে। তাহলে কার আকর্ষণে নেমে আসবে? মাধ্যাকর্ষণ শক্তি। এখানে যে মাধ্যাকর্ষণ শক্তিকে আকর্ষণ করছে, তার আকর্ষণে এই মেঘ থেকে হয় জলকণা না হলে তুষারকণা নিচের দিকে নেমে আসবে, যেটাকে আমরা এক কথায় বলবো অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণ বলতে মেঘ থেকে নেমে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নেমে আসা হয় তরল পদার্থ না হলে কঠিন পদার্থ। যদি তরল পদার্থ নেমে আসে সেটাকে আমরা বলবো বৃষ্টিপাত বা রেন, আর যদি কঠিন পদার্থ নেমে আসে
সেটাকে আমরা বলবো শিলাবৃষ্টি বা হেলস্টর্ম বা স্নোফল, স্লিট, এর আবার অনেক ভাগ রয়েছে, আমি সেটা আস্তে আস্তে পড়াবো। তাহলে আপাতত আমাদের কাছে ধারণা ক্লিয়ার হলো যে অধঃক্ষেপণ কাকে বলে। এরপর আমরা যে অংশটা পড়বো যে অধঃক্ষেপণ শ্রেণীবিভাগ কি, অধঃক্ষেপণকে কত ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা একবার দেখে নিই। তাহলে এখানে আমরা প্রথমেই দেখে নিয়েছি যে অধঃক্ষেপণ কাকে বলে। এবার আমরা দেখে নিই তাহলে অধঃক্ষেপণকে কত ভাগে ভাগ করা যায়। দেখো আমি একটু আগে বললাম যে সৃষ্ট জলকণা বা তুষারকণা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন ভূপৃষ্ঠে নামে, প্রথম আমি ছবিতে ব্যাখ্যা করে দিয়েছি। এবার এই অধঃক্ষেপণকে আমরা মূলত দুরূপে ভাগ করব, একটি জল রূপে বা তরল রূপে, আরেকটি কঠিন রূপে। যদি জল রূপে নিচে নেমে আসে তাকে আমরা বৃষ্টিপাত বলি, আর কঠিন রূপে নেমে এলে এইগুলো যে কোনো একটি অংশ হবে। তাহলে আমরা জল রূপে আগে ধরে নিচ্ছি বা তরল রূপে। এবার তরল রূপে যারা নেমে আসে তাদেরকে আবার দুভাগে ভাগ করব, একটি বৃষ্টিপাত, একটি গুড়ি গুড়ি বৃষ্টি। আর কঠিন রূপে যেগুলো নেমে আসবে তাদেরকে আমরা শিলাবৃষ্টি, তুষারপাত, স্লিট, শিশির, গ্লেজ প্রভৃতি অংশে ভাগ করে পড়াশোনা করব। এবং প্রত্যেকটি অংশ আমি এখানে কিন্তু গুরুত্ব দিয়ে পড়াবো, কারণ এরপর তোমাদেরকে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ পড়তে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন থাকতে পারে, তাহলে আমাদের প্রত্যেকটা অংশ খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে প্রথম আমরা বৃষ্টি বা জল কাকে বলে, জল রূপে যেটাকে আমরা বলছি। তাহলে বৃষ্টি কাকে বলে আমি বললাম যে এই মেঘ থেকে যদি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তরল রূপে বা জল রূপে যে অংশটি নেমে আসবে সেটাকে আমরা বলবো বৃষ্টি, আর কঠিন রূপে যেটা নেমে আসবে সেটাকে আমরা বলবো শিলাবৃষ্টি। তাহলে বৃষ্টি কাকে বলে বোঝা গেল। এই পুরো অংশটা তোমরা ব্যাখ্যা করবে। আমি প্রথম থেকে যেটা বললাম যে কোনো এই অংশে আমরা বলছি জলভাগ, জলভাগ থেকে উষ্ণ বায়ু উপর দিকে ওঠে, যত উপর দিকে ওঠে তাপমাত্রা কমতে থাকে, তাহলে একটা টাইমে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা এমন হয় যখন ঘনীভবন ঘটে। ঘনীভবন কি ব্যাখ্যা করে দিয়েছি। এবার এই ঘনীভবনের ফলে তার থেকে তৈরি করে মেঘ। এবারে মেঘের মাধ্যাকর্ষণের প্রভাবে মেঘ থেকে যদি তরল রূপে বা জল রূপে নিচে নেমে আসে তাকে আমরা বলবো বৃষ্টি, আর যদি কঠিন রূপে নেমে আসে তখন আমরা তাকে বলবো শিলাবৃষ্টি। তাহলে বৃষ্টি এবং শিলাবৃষ্টি কি, তাদের সংজ্ঞা কি আমরা পড়ে নিলাম। এবার আমরা এখানে বৃষ্টির শ্রেণীবিভাগ পড়ব, বা জল রূপে যেটা নেমে আসছে আমরা তার শ্রেণীবিভাগ করব। তাহলে প্রথম যেটা জল রূপে নেমে যেটা এসছে, আমরা কিন্তু দেখো এখানে তাকে দুভাগে ভাগ করে নিয়েছি, একটি বৃষ্টিপাত, একটি গুড়ি গুড়ি বৃষ্টি। তাহলে এবার আমরা পড়বো বৃষ্টিপাত কাকে বলে। আচ্ছা, বৃষ্টিপাত কাকে বলে আমি সংজ্ঞাটা বলেই দিলাম। এবার বৃষ্টিপাত কি করে হয় সেটা আমি ডিটেলসে বলছি। কি করে হয় দেখো এখানে বলেই দিয়েছে যে ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু, আমি প্রথমে ব্যাখ্যা করে দিয়েছিলাম যে জলভাগ থেকে ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু দেখো এখানে উপর দিকে উঠে আসে। এবার যত উপরে ওঠে এই তাপমাত্রা কমে, তাহলে তাপমাত্রা কমতে কমতে এই জায়গায় এসে কিন্তু ঘনীভবন ঘটে, অর্থাৎ জলীয় বাষ্প থেকে জলকণায় পরিণত হয়। দেখো জলকণায় পরিণত হয়। এবার প্রথম অবস্থায় দেখো জলকণাগুলো কিন্তু ছোট ছোট আকৃতিতে রয়েছে। এরপর একটি জলকণার সঙ্গে আরেকটি জলকণা মিশে যাবে এবং একটি বড় বড় জলকণায় পরিণত হবে। এই যে পরস্পর যুক্ত হয়ে বড় যে জলবিন্দু, সেটি যখন মাধ্যাকর্ষণ শক্তি টানে নিচের দিকে নেমে আসবে তখনই আমরা তাকে বলবো বৃষ্টিপাত, বা এইভাবেই সৃষ্টি হয় বৃষ্টিপাত। এবার একটি জল রূপে তো নেমে আসছে, কিন্তু জল রূপে নেমে এলেই যে তাকে আমরা বৃষ্টিপাত বলবো ব্যাপারটা তেমন নয়। যদি যে জলকণাগুলো, আমি মনে করলাম এটা একটি জলকণা, তাহলে এর ব্যাস যখন 2 mm এর বেশি হবে, মানে 2 মিলিমিটারের বেশি হবে, এর ব্যাস যখন 2 মিলিমিটারের বেশি হবে তখন আমরা তাকে বলবো বৃষ্টিপাত। আর এই একই পদ্ধতিতে আমি মনে করলাম একই পদ্ধতিতে ঊর্ধ্বগামী বায়ু উপর দিকে উঠলো, তারপরে এখানে ঘনীভবন ঘটলো, ঘনীভবনের ফলে এখানে ছোট ছোট জলকণায় পরিণত হলো। পরে এই জলকণাগুলো পরস্পরের সঙ্গে মিশে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে এলো, এবং এই যে জলকণাগুলো নিচের দিকে নেমে এলো তার ব্যাস যদি 2 সেমির বেশি হয় তাকে আমরা বলছি বৃষ্টি, কিন্তু যদি 2 সেমির কম হয়, আমি মনে করলাম এটা হলো 0.5 মিলিমিটার, সরি আমি সেমি বলেছি, মিমি হবে ওটা, মিলিমিটার। তাহলে আমি মনে করলাম এটি হলো তখন 0.5 মিলিমিটার, তখন কিন্তু আমরা তাকে বলবো গুড়ি গুড়ি বৃষ্টি। তাহলে দেখো জল রূপে অধঃক্ষেপণ দুরকম ভাবে ঘটেছে, একটি বৃষ্টিপাত আর একটি গুড়ি গুড়ি বৃষ্টি। তো
আমি পরের স্লাইডে দেখো এখানে আমি বলেই দিয়েছি যে গুড়ি গুড়ি বৃষ্টি কি। তাহলে মেঘ শীতকালে স্ট্র্যাটাস মেঘ থেকে সাধারণত হয়ে থাকে এবং এর সাইজ 0.5 mm এর কম থাকে এবং খুব হালকাভাবে এই বৃষ্টিটি পতিত হয়। তাহলে গুড়ি গুড়ি বৃষ্টি কি এবং বৃষ্টি কি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা পড়বো ওই যে আমি বলেছিলাম যে কঠিন রূপে, তাহলে কঠিন রূপে একে আমরা যতগুলো ভাগে ভাগ করেছি প্রত্যেকটি ভাগের আমাদের কিন্তু তাদের ব্যাখ্যা এবং কি করে সৃষ্টি হয় তাদের বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। কারণ এখান থেকে যদি শর্ট প্রশ্ন আসে তাহলে তোমাদের উত্তর দিতে সুবিধা হবে। এই কঠিন রূপে যে অংশটি আসছে এখান থেকে বড় প্রশ্ন আসবে না মাধ্যমিকে, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্নই থাকবে। তাই বড় প্রশ্ন রূপে এটা পড়ার দরকার নেই, তোমরা শর্ট প্রশ্ন এখান থেকে ছোট ছোট অংশ যেগুলো আসতে পারে সেইগুলো আপাতত দেখে রাখবে। আমাদের মূলত এরপর বৃষ্টিপাত যেটা পড়ছিলাম, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগটা পড়তে হবে বড় প্রশ্ন হিসাবে। তার আগে শর্ট প্রশ্ন হিসাবে আমরা শিলাবৃষ্টিটা একবার দেখে নিই। তাহলে শিলাবৃষ্টি কাকে বলবো? দেখো, শিলাবৃষ্টির সৃষ্টি হয় মূলত কিউমুলো নিম্বাস মেঘ থেকে এবং প্রবল ঊর্ধ্বগামী বায়ু জলকণাকে অনেক উপরে নিয়ে যায়। তাহলে এটা একটু ঊর্ধ্বগামী বায়ু জলকণাকে অনেকটা উপরে নিয়ে আসে। কার উপরে? আমরা যেটা বলছিলাম যে ট্রপোস্ফিয়ার অনেকটা উপরে। তাহলে ট্রপোস্ফিয়ারে যদি অনেকটা উপরে এই বায়ু চলে আসে তখন অনেক উপরে মানে কি সেখানে ঠান্ডার পরিমাণও বেশি, মানে সেখানে শীতলতার পরিমাণ বেশি, এই জন্য বলছে শীতল স্থানে। এবার জলকণা জমাট বেঁধে বরফ হয়, আয়তনে বাড়ে। যেহেতু এই জলকণাগুলো অনেকটা উপরে চলে এসছে এখানে ঠান্ডা পরিমাণ বা শীতলতার পরিমাণ এই জায়গাটায় বেশি, উপর বেশি বলে তাহলে এই জায়গায় যে জলকণা সেটি জমাট বেঁধে বরফ কণায় পরিণত হয় এবং সেই বরফ কণাগুলো কিন্তু ধীরে ধীরে আয়তনে বাড়তে থাকে এবং আয়তনে বাড়তে বাড়তে একসময় পৃথিবীর যে অভিকর্ষজ টান তার প্রভাবে সেগুলো নিচের দিকে নেমে আসে এবং এই যখন নেমে আসে সেটা যদি কঠিন রূপেই ভূপৃষ্ঠে নেমে আসে বা পড়ে তখন কিন্তু তাকে আমরা বলবো শিলাবৃষ্টি। আর যদি নেমে আসার সময় সেটি তরল হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে বৃষ্টি। তাহলে আমরা কতগুলো বৈশিষ্ট্য মনে রাখবো। প্রথমত কিউমুলো নিম্বাস মেঘ তৈরি করতে হবে। দ্বিতীয়ত এখানের যে বায়ু সে অনেকটা উপরে চলে যাবে এবং উপরে গিয়ে প্রচুর ঠান্ডা বা শীতল স্থানে এই যে বায়ু সেটি জমতে শুরু করবে এবং এর মধ্যে থাকা যে জলীয় বাষ্প সেটি জমাট বেঁধে বরফ কণায় পরিণত হবে এবং সেই বরফ কণাগুলো আয়তনে একটা অপরের সঙ্গে মিশে গিয়ে বাড়তে থাকবে এবং আয়তনে বড় হতে হতে পরে ভারী হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসবে এবং সেটি কঠিন রূপে নেমে এলে তখন আমরা তাকে বলবো শিলাবৃষ্টি। এর সাইজ কত হবে? 5 to 50 মিলিমিটার। আর এর উদাহরণ হচ্ছে কালবৈশাখী। কালবৈশাখী ঝড়ের সময় যে শিলাবৃষ্টি হয় আমরা সেটাকে এর সঙ্গে ম্যাচ করতে পারি। তাহলে এটা হচ্ছে শিলাবৃষ্টি। আমরা শিলাবৃষ্টি কাকে বলবো? এরপরে শিলাবৃষ্টির পরে আমরা যেটা ভাগ করেছিলাম তুষারপাত। দেখো, তুষারপাত আর শিলাবৃষ্টির মধ্যে একটি পার্থক্য আছে, সেটা আমরা দেখে নিই। শিলাবৃষ্টি যদি সৃষ্টি হতে হয় তাহলে বলেছিলাম যে 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 কণাগুলো ছিল, দেখো শিলাবৃষ্টির যে কণাগুলো তার সাইজ ছিল 5 to 50 মিলিমিটারের কাছাকাছি। কিন্তু যদি ধরো মনে করলাম ওই একই পদ্ধতিতে সৃষ্টি হলো কঠিন অংশ, অধঃক্ষেপণের কঠিন অংশ, কিন্তু তার আকৃতি অতটা বড় হলো না, ছোট ছোট হলো। কতটা? ময়দার গুঁড়োর মতো। তাহলে পুরো পদ্ধতিটা যদি আমি একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এটা মূলত ঘটে শীত প্রধান দেশে, উঁচু পার্বত্য অঞ্চলে, যেখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। এবার মনে করলাম এখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপর দিকে উঠে গেল, তাহলে এখানে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি তর্কের খাতিরে ধরে নিলাম -6 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই উষ্ণতায় যখন বায়ু উপর দিকে যাবে এবং ঘনীভূত হবে, ঘনীভূত হলে দেখো এখানে তো অনেকটা উষ্ণতা কম, তাহলে যখনই এটা ঘনীভূত হবে জলকণার জায়গায় এটা কিন্তু বরফ কণায় পরিণত হবে, একটি বরফ কণায় পরিণত হবে এবং ওই বরফ কণাগুলোর আয়তন হবে ময়দার গুঁড়োর মতো। তখন কিন্তু আমরা তাকে বলবো তুষার এবং সেটা যদি ওই তুষারের মতো ময়দা গুঁড়োর মতো ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নেমে আসে তখন আমরা তাকে বলবো তুষারপাত। তাহলে এইভাবে কিন্তু তুষারপাত সৃষ্টি হয়ে থাকে। এরপরে আমরা দেখে নেব স্লিট বা বরফপত্র কাকে বলে। এটা সৃষ্টি পদ্ধতি ওই তুষারপাত
এবং শিলাবৃষ্টি তাদের থেকে কিন্তু আলাদা। এখানে কি দেখো সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি। আমি মনে করছি এটা ভূপৃষ্ঠের নিচের অংশ, এই জায়গাটা। এবার ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপর দিকে যাব আয়তনে সেখানে তাপমাত্রা কমবে, কিন্তু এখানে মনে করলাম ট্রপোস্ফিয়ারের মধ্যেই এই জায়গাটা শীতল মেঘ রয়েছে। এই জায়গাটা শীতল মেঘের কিছুটা নিচে উষ্ণ স্তর বায়ুস্তর রয়েছে, আর একদম ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে এসে আবার শীতল বায়ু রয়েছে। তাহলে এখানে ৩টি স্তর রয়েছে দেখো, একটি শীতল মেঘের স্তর, তার মাঝে রয়েছে উষ্ণ বায়ু স্তর, আর তার মাঝে রয়েছে, তার নিচে রয়েছে আবার শীতল বায়ু স্তর। এবার যদি এইরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে এখান থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপর দিকে গেছে, এখানে ঘনীভবন ঘটবে এবং শীতল মেঘের সৃষ্টি করবে। তাহলে শীতল মেঘ সৃষ্টি হলেই এই যে তুষার যেভাবে সৃষ্টি হয়, এখানে এইভাবে তুষার তৈরি করবে। এই তুষারটা কি করবে, এবার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নামতে থাকবে। আমি বললাম যে শীতল মেঘ স্তরের নিচে রয়েছে একটি উষ্ণ বায়ুস্তর। যখন এই উষ্ণ বায়ুস্তরে আসবে, ওই তুষার কিন্তু গলে যাবে এবং গলে গিয়ে এই জায়গায় তৈরি করবে জলকণা। এবার জলকণা আবার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নামতে থাকবে। আমি বলেছিলাম এর নিচে কিন্তু আরেকটি দেখো শীতল বায়ুস্তর রয়েছে। তাহলে ওই জলকণা যখন নিচের দিকে নেমে আসবে, আবার এখানে জমে যাবে, জমে গিয়ে তুষারকণায় পরিণত হবে। তাহলে এটা হচ্ছে আগের গুলো থেকে দেখো সৃষ্টির পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে যখন তুষারকণায় পরিণত হবে এবং সেটা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসবে, তখন আমরা তাকে বলবো স্লিট বা বরফপত্র। তাহলে এই স্লিট কিন্তু শিলাবৃষ্টি এবং তুষারপাত এদের দুজনের থেকে এর সৃষ্টির পদ্ধতি আলাদা, এই জন্য বৈশিষ্ট্য আলাদা। তাহলে এইভাবে কোথাও স্লিট সৃষ্টি হয়। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জানাবে, আমি পরে কখনো আবার ব্যাখ্যা করে দেবো। আচ্ছা, এরপর আমরা পড়বো শিশিরপাত বা শিশির কাকে বলবো। এটার পদ্ধতি আবার স্লিট, শিলাবৃষ্টি বা তুষারপাত তাদের থেকে কিন্তু আলাদা। আচ্ছা, শিশির বলতে আমরা সাধারণত খালি চোখে যেগুলোকে দেখি যে ঘাসের উপরে, এখানে দেখো ঘাসের উপরে জমে আছে। তাহলে এরা আমরা এর আগে যতগুলো স্লিট পড়লাম বা তুষারপাত পড়লাম বা শিলাবৃষ্টি পড়লাম, তারা প্রত্যেকে কি করেছিল, ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে গিয়ে জমেছিল এবং সেখান থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে এসেছিল। কিন্তু শিশিরপাতের ক্ষেত্রে সেটা হয় না। এক্ষেত্রে কিন্তু ওই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সে বেশি উপর দিকে উঠবে না, সে ওই ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলেই থেকে যায়। এবার শীতকালে বা শীত প্রধান অঞ্চলে, বিশেষ করে যে সমস্ত অঞ্চলে শীত থাকে বা ঠান্ডা হয়, এবার সেই সমস্ত অঞ্চলে কি হবে, ওই ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা যে জলীয় বাষ্প, সেটি গাছপালা ঘাস তাকে আশ্রয় করে জমতে শুরু করে। জমতে বলতে ঘনীভবন পর্যায়ে পৌঁছায়, মানে জলীয় বাষ্প থেকে জলকণায় পরিণত হয় এবং ওই বৃক্ষ বা কোনো ঘাসের অংশ বিভিন্ন জায়গায় তারা কিন্তু জলীয় বাষ্প রূপে, জলকণা রূপে অবস্থান করে এবং সেখানেই থেকে যায়। এগুলোকে আমরা বলবো শিশির। তাহলে শিশির সে কিন্তু উপর দিকে গিয়ে আগের গুলোর মতো মেঘ তৈরি করে না বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচেও নেমে আসে না, সে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে থাকে এবং ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে বিভিন্ন যে ঘাস পাতা তাকে আশ্রয় করে জমতে শুরু করে। তাহলে শিশির এইভাবে সৃষ্টি হয়। আর একটা অংশ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্লেজ। এর সৃষ্টি পদ্ধতি আবার আলাদা। আচ্ছা, গ্লেজ কিন্তু যেখানে গঠিত হবে সেই অংশটা থাকবে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। অর্থাৎ আমরা যদি এটাকে পৃথিবী বলে মনে করি, এটা 0 ডিগ্রি মানে নিরক্ষীয় অঞ্চল, তাহলে ওই এই রকম জায়গায় শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল উত্তর গোলার্ধে, এটা দক্ষিণ গোলার্ধে। তাহলে এইরকম জায়গায় গ্লেজ হবে, নিরক্ষীয় অঞ্চলের কাছে কিন্তু গ্লেজ তৈরি করবে না। এবার যেখানে গ্লেজ হবে সেখানকার উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকতে হবে, তবে গিয়ে সেখানে কিন্তু এইরকম গ্লেজ তৈরি করবে। আর কি বৈশিষ্ট্য, ওই অঞ্চলে বৃষ্টিপাত হবে, এখান থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সে উপর দিকে উঠবে, উঠে মেঘ তৈরি করবে, এই মেঘ থেকে বৃষ্টিপাত হবে, মানে তরল রূপে নিচের দিকে নেমে আসবে। এই তরলগুলো যখনই ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চল আসবে বা ভূপৃষ্ঠকে স্পর্শ করবে, অতিরিক্ত ঠান্ডার কারণে সে কিন্তু সঙ্গে সঙ্গে জমে যাবে এবং জমে গিয়ে ওই অঞ্চলে বরফে পরিণত হবে এবং এই বরফগুলো জমতে থাকবে, জমে গিয়ে এখানে যে বিশাল বরফের চাদরের মতো অংশ তৈরি করে,
বা আস্তরণ তৈরি করে, এটাকে আমরা বলবো গ্লেজ। তাহলে গ্লেজ অনেকটা শিশির পাতের মতো। শিশির পাত যেমন ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে এসে অবস্থান করে, আর গ্লেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে আগে প্রথমে উপরে চলে যায়, মেঘ তৈরি করে, মেঘ থেকে বৃষ্টির রূপে নিচে নেমে আসে এবং ভূপৃষ্ঠকে স্পর্শ করা মাত্র ও কিন্তু বরফে পরিণত হয় এবং বিশাল বরফের আস্তরণ তৈরি করে। তাকে আমরা বলছি গ্লেজ। দেখো আমি এখানে বলেই দিয়েছি শর্তগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা অঞ্চল শীত প্রধান নাতিশীতোষ্ণ অঞ্চল হতে হবে, তাপমাত্রা 0°C-এর নিচে থাকতে হবে এবং যে বৃষ্টির কণা উপর থেকে নিচে আসছে সে ভূমিকে স্পর্শ করা মাত্রই কিন্তু শীতল হবে এবং বরফে পরিণত হবে এবং সেটি বিশাল একটি বরফের আস্তরণ বা চাদর আমরা দেখতে পাচ্ছি যে বরফের আস্তরণ বা চাদর তৈরি করবে। তাকে আমরা এক কথায় বলছি গ্লেজ এবং এটা বিশাল অঞ্চলব্যাপী ঘটে থাকে দুই মেরু অঞ্চলের কাছাকাছি যে নাতিশীতোষ্ণ শীতল অঞ্চল রয়েছে সেখানে। তাহলে এটাই ছিল আজকে আমাদের টোটাল ক্লাসের বিষয়। আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম অধঃক্ষেপণ কাকে বলে, কিছুটা জেনে নিয়েছি ঘনীভবন কাকে বলে, তার সঙ্গে আমরা জেনে নিলাম অধঃক্ষেপণকে আমরা কত ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগের কিভাবে তৈরি হয়, তাদের সংজ্ঞা কি, উদাহরণ কি, এগুলো। তাহলে আমরা আজকে মূলত অধঃক্ষেপণ অংশটাই পড়েছি। এর পরের দিন কিন্তু আমরা ওই বৃষ্টিপাত কি এবং বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ আমরা পরবর্তী সময় পড়ে নেব। যদি এই অংশের মধ্যে কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা, আমার যতদিন নতুন মাইক আসছে তোমরা বুঝতে পারছো সাউন্ড কোয়ালিটির একটু সমস্যা, তাই যতদিন না নতুন মাইক আসছে আমার ক্লাসটা একটু কম হবে। আমি চেষ্টা করব মাইক আসার আগে আরো একটা বা দুটো ক্লাস নিয়ে নেওয়ার, তবে মাইক আসার পর আবার কিন্তু রেগুলার ক্লাস শুরু হবে। তাহলে আজকে আশা করছি আমি যতটা পড়েছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি অসুবিধা না থাকে, যদি মনে হয় ক্লাসগুলো তোমাদের উপকারে লাগছে, তাহলে একটি অনুরোধ করব, আমি এতদিন ক্লাস নিচ্ছি লাইভ কিন্তু কখনো কিছু বলিনি, তোমরা অন্তত ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমরা সবাই একসঙ্গে একটা কমিউনিটি তৈরি করে সামনে মাধ্যমিকের যে পরীক্ষা আসছে সেখানে সবাই মোটামুটি একটা ভালো রেজাল্ট করে বেরিয়ে যেতে পারি। তো সেটা তোমার ক্ষেত্রেও ভালো, আর আমার চ্যানেলটা গ্রোথও হবে, সেক্ষেত্রে আমিও কিছুটা উৎসাহ পাবো নতুন নতুন আরো ভালো করে বেশি এনার্জি নিয়ে ভিডিও করার জন্য। তো এইটুকু অনুরোধ রেখে আজকের মতো ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। গুড নাইট।